পেজ নাম্বার পেজ নাম্বার 14 ইয়ের পেজ নাম্বার 237 হলো বইয়ের, তোমাদের বইয়ের 237 নম্বরে আছে। আর জেনেটিক ইউরিনারি যদি খুঁজি তখন দেখা যাবে 14 নম্বর পেজ। হ্যাঁ, তারপর গতকাল সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের বিষয়ে বলতেছিলাম। প্রথমেই আসিল হাইপারটেনশন এন্ড কার্ডিও পালমোনারি সিমটমস। প্রথমেই এই হাইপারটেনশন এবং কার্ডিও পালমোনারি সিমটমস লাইক এডেমা অফ ফেস এন্ড ফিট, তারপরে শর্টনেস অফ ব্রিথ, এগুলা হয়। কেন ক্রনিক কিডনি ডিজিজে হাইপারটেনশন হয়? কে বলতে পারবে? গতকাল তো বলছিলাম। কে বলতে পারবে? কি কারোই পারে পারে না? হ্যালো, ভাইয়া প্রশ্নটা কি ছিল? কেন সিকিডি পেশেন্টদের হাইপারটেনশন হয়? উম, ভাইয়া বলবো যে বলো। ওই যে সিকিডি পেশেন্ট তো হচ্ছে আহ, পানি ঢুকতে যায় না বলতে ওয়াটার ফ্লুইড রিটেনশন হয় আর কি। ওরা তো বের করতে পারে না ফ্লুইড বডি থেকে। তো ব্লাড ভলিউম বেড়ে গেলে তো রক্তচাপও বেড়ে যাবে না? আচ্ছা, বাকিরা এই যে কি বলে, রায়হান, তারপরে সাদিয়া, লাবণী, এরা তোমরা কি বুঝো নাই কালকের বিয়েটা? ভাইয়া আমি ছিলাম না, মাত্র আসছি। আচ্ছা ঠিক আছে, বাট ভিডিও দেখো নাই লাবণী? হ্যাঁ ভাইয়া দেখছি। তা পারলা না কেন? হ্যাঁ বুঝছি। মানে তুমি কি বুঝো না এরকম কিছু যে কেন সিকিউরিটিতে হাইপারটেনশন হয়? রায়হান, কালকে কিন্তু আমি বলছি যে এই জায়গাটাতে কেন হাইপারটেনশন হয়, এই জায়গাটা একদম রিলি রিলি অনেকবার উচ্চারণ করছি। এই যে এই কি বলে, হ্যাঁ ভাইয়া আপনি অনেকবার বলছেন। আমি তো বলি, কথা তো শুধু আমি বললেই তো হবে না, মানে তো বুঝতে হবে, নাহলে তো পরে দেখা যায় যে খালি আগাইতেছই, কোনো কাজের কাজ কিছুই হইলো না। আর এভাবে না বুঝলে তো সমস্যা, যে কেন হাইপারটেনশন হইতেছে এটা বুঝতেছি না, কিংবা কেন কার্ডিওপালমোনারি সিম্পটম ডেভেলপ করছে এটা বুঝতেছি না। এবারে না বুঝলে কোনো লাভ হবে না, আসলে কোশ্চেন ধরতেই পারবো না কিছু। আচ্ছা আমি আরেকবার একটু ফাইনালি বলি, আরেকবার, কালকে বুঝার পর আবার বলি। হাইপারটেনশন যেহেতু সিকেডি কি করতে পারতেছে না, পাম্প মানে ব্লাড কে ফিল্টার করতে পারতেছে না, বডিতে ফ্লুইড অ্যাকুমুলেট হচ্ছে, বাড়তেছে, সে রিঅ্যাবজর্পশন করতে পারতেছে না, যা আছে তাই, কোনো ফিল্টার আউট হইতেছে না। তো বাড়িতে এরকম যখন ফ্লুইড বেড়ে যায়, ফ্লুইড বেড়ে গেলে হাইপারটেনশন তো হবে, এটা খুবই কম নর্মাল। এরপর আসলে কার্ডিওপালমোনারি সিম্পটম কেন ডেভেলপ করে, কারণ ওভার ফ্লুইড হতে থাকে না, সেটা লাংসে যায় জমা হতে পারে। আর আমরা তো অলরেডি দেখাইছিলাম যে আমাদের যখন ভেসেলের ভিতরে ফ্লুইড গুলো না থাকে, বডিতে যখন সেলে চলে যায়, সোডিয়াম এবং ওয়াটার থাকার কথা কোথায়? ভেসেলের ভিতরে। ভেসেলের ভিতরে যখন না থাকে, যখন থাকতে পারে না, তখন চলে যায় কত? সেলে। যার ফলে কি হয়? বডি এডিমেটাস হয়ে যায়, বডি ফুলে যায়, যে কারণে তোমার বডি মুখ, পা, এগুলো ফুলে যায়। তারপরে ওভার ফ্লুইড থাকার হওয়ার কারণে লাংস এডেমা, মানে লাংসে পালমোনারি এডেমা হতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের যদি হাইপারটেনশন হয় তাহলে আমরা কিভাবে এটা কন্ট্রোল করব? ডায়াবেটিক্স এন্ড ডিটক্সিনাইজেশন, সিম্পল। হ্যাঁ, ফ্লুইড রেস্ট্রিকশন, কারণ যত ফ্লুইড দিবে তত বেশি বাড়বে। রিস্ট্রিক্ট ইনটেক এন্ড ভাইয়া আউটপুট। পানি বেশি, সোডিয়াম বেশি, প্রেসার বেশি। হ্যাঁ, সেটাই তো বলতেছি। গতকালকে এই জিনিসগুলো কিন্তু খুবই ডিটেলস বলছি, যাতে আজকে পরিশ্রম কম হয়, কিন্তু তারপর দেখলাম যে এই ঘুরে ফিরে একই। তাহলে ফ্লুইড রেস্ট্রিকশন, বাট কত এমএল ফ্লুইড আমরা দিতে পারবো? ইয়ে, এই সময় ছিলা, কালকে সাদিয়াও ছিলা, লাবণীও ছিলা,
লাবণী বলো সকলের পক্ষ থেকে কত ml ফ্লুইড আমরা দিতে পারবো সিকেডি পেশেন্টকে? অবশ্যই রেস্ট্রিক্টেড, বাট দেয়া যাবে কতটুকু? একটা স্পেসিফিক টার্মের উপরে জোর দিছিলাম তখন। ইনসেন্সিবল ফ্লুইড লস 800 থেকে 1100। 800 থেকে 1000, এটাকে বলা হয় ইনসেন্সিবল ফ্লুইড লস। আই মিন আমরা শ্বাস প্রশ্বাসের সাথে তারপরে তোমার ঘাম তৈরি হয়, তারপরে মুখের স্যালাইভায় তৈরি হয়, চোখের পানি তৈরি হয়, এগুলোর ফলে আমাদের বডি থেকে প্রায় 800 থেকে 1000 ml এর মতো লস হয়। মানে কোথাও কোথাও 500 পাইছি। তো এভারেজে 800 থেকে 1000 ml 24 আওয়ার্সে ক্যান বি গিভেন ডিউ টু ইনসেন্সিবল ফ্লুইড লস। ঠিক আছে, এবং ডেইলি ওয়েট মাপতে হবে। ডেইলি ওয়েটটা মাপতে হলো পেশেন্টের এডেমা কতটুকু এবং মানে পালমোনারি এডেমা হচ্ছে কিনা এগুলো চেক করার জন্য। মডেল ফর কনজেস্টিভ হার্ট ফেলিওর, হুইজ, রোংকি, প্লুরাল ফ্রিকশন। প্লুরাল ফ্রিকশনটা হয়, প্লুরাল ফ্রিকশনটা মোস্টলি তোমার ইয়ের কারণে হয়, ইউরিয়া যখন বেড়ে যায় না সিকিডি, মানে সিকিডিতে তো ইউরিয়া বেড়ে যায়, বান বিইউএন বান বেড়ে যায়, ফলে কি এই প্লুরাল ফ্রিকশন হয়। সেম একই কারণ, প্লুরাল ফ্রিকশন রাব এন্ড পালমোনারি এডেমা। মডার কনজেস্টিভ হার্ট ফেলিওর, হুইজ, হুইজ হইলো অ্যাবনর্মাল হার্ট লাং সাউন্ড। ঠিক আছে, এগুলা দেখতে হয়। এগুলা মানে হুইজ, রোংকি, প্লুরাল ফ্রিকশন এগুলো সবই পালমোনারি এডেমা ইন্ডিকেট করে। এগুলো কিনা খেয়াল রাখতে হবে। এবার আসছিল হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়াতে হাইপার ক্যালেমিয়াতে ইসিজিতে আমরা কি দেখি, কোনটা পাই? একটি ওয়েব। টল পিক টি ওয়েভ। হ্যাঁ, এটা আমরা ইয়েতে কিন্তু পড়ছিলাম, এই সিরিজে পড়ছিলাম। কার্ডিওভাস্কুলারে পড়ছিলাম এটা। টল পিক নরমাল ইসিজি তো এরকমই থাকে। যখন হাইপার ক্যালেমিয়া থাকে তখন টল পিক টি ওয়েভ হয়। ঠিক আছে, ইসিজি তে পাওয়া যায়। আর যদি হাইপোক্যালেমিয়া থাকে তখন প্রোমিনেন্ট ইউএভ, প্রোমিনেন্ট ইউএভ। হ্যাঁ, কি দিছে? হ্যাঁ? টল পিক টি ওয়েভ। আর হাইপোক্যালেমিয়াতে প্রোমিনেন্ট ইউএভ। আচ্ছা, আরেকটা জিনিস, কালকে আমি তো ঢাকার বাইরে যেতেছি। আহ, হয়তো আমি টায়ার্ড থাকলে আমি ক্লাসটা নিব না কালকে, কিন্তু পরের দিন থেকে কন্টিনিউয়াসলি নিয়ে নিব। হ্যাঁ, যদি টায়ার্ড না থাকি ইনশাল্লাহ অবশ্যই ক্লাস নিব। আমি মানে সকালে রওনা দিব, তো যেতে যেতে নাকি সন্ধ্যা বেজে যাবে। তো তোর ইচ্ছা কই আছে না যান? মানে? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? যেখানে অন্ধকার অনেক থাকবে ওই জায়গায়। ভাইয়া, আপনি ঢাকায়, ঢাকার বাইরে গেলে কি বই খাতা সব নিয়ে যাবেন ক্লাস করানোর জন্য? অবশ্যই অবশ্যই, টেনশনের কোনো কারণ নেই। ও, আহ, সুবহানাল্লাহ। খুবই সিরিয়াস টিচার ভাইয়া। উম, মানে এগুলো মেনটেন করতে হয়। আচ্ছা দেখো, হাইপার ক্যালেমিয়া তো বললাম, টল পিক আর মানে মনিটর পটাশিয়াম লেভেল বা লো পটাশিয়াম। পটাশিয়াম যেহেতু এই ধরনের পেশেন্টের পটাশিয়াম বেশি থাকে। আচ্ছা, কেন সিকিডি পেশেন্টের পটাশিয়াম বেশি থাকে? তকির বলো তো। দেই রায়হানরা অনেকদিন ধরে জিজ্ঞাসা করতেছিল, রায়হান বলো। ভাইয়া, বলো দেখি, সকলের মুখ উজ্জ্বল করে দাও। কি বলবো ভাইয়া? কেন প্রশ্ন একটু করেন। সিকেডি পেশেন্টদের কেন হাইপার ক্যালেমিয়া থাকে? কেটি পেশেন্টকে হাইপার ক্যালেমিয়া, আচ্ছা। সেলে থাকে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম মানে যখন ব্লাডে চলে আসে তখন তার হাইপার ক্যালেমিয়া হয়। সেই সাথে আবার সোডিয়াম সেলে চলে যাচ্ছে, ব্লাড থেকে সাথে সাথে পানি। তো এখানে ব্লাডের এখানে পানির ঘাটতির কারণে এখানে আবার পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড, একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করছো। ইয়েস, যেহেতু আমাদের ইয়েতে সিকেডি পেশেন্টদের এডিমেটাস হয়ে যায়, বডি এডিমেটাস হয়ে যায়, ফলে হাইপোনেট্রিয়ামা হয়। আবার সেলের পটাশিয়াম আবার চলে আসে ভেসেলের ভিতরে, যার ফলে হাইপার ক্যালেমিয়া হয়। এই কারণে আমরা এই যেগুলো, আর এই জন্য আমরা লো পটাশিয়াম ডায়েট পেশেন্টকে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। হ্যাঁ, মাথায় যেন থাকে। পটাশিয়াম হলো
administer sodium polystyrene sulfonate, yes, which exchange sodium for potassium in large intestine, yes. এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করি এবং এই লাইনগুলো থেকে কোশ্চেন হয়, হ্যাঁ এখনই বলবো। এটা এই যে কেএক্সিলেট আছে না, কেএক্সিলেট হলো অ্যান্টিডোট ফর পটাশিয়াম, কিন্তু হ্যাঁ এটা পটাশিয়ামের অ্যান্টিডোট কেএক্সিলেট, জেনেরিক এটা। কেএক্সিলেট হলো পটাশিয়ামের অ্যান্টিডোট, যখন যাদের হাইপার ক্যালেমিয়া থাকে তাদেরকে এই কেএক্সিলেট দেওয়া হয়। এই কেএক্সিলেটটা কাজ কিভাবে করে? তারা কাজ করে হলো এরা মানে ইয়েটাকে কি বলে সোডিয়ামটাকে ইনক্লুডিং সোডিয়ামটাকে কি করে ভেসেলের ভিতরে নিয়ে আসে এবং পটাশিয়ামকে ভেসেল থেকে সেলের দিকে ট্রান্সফার করে দেয়। এইটা এক্সাক্টলি এই কাজটা করে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আসি হলো গ্লুকোজ ইনসুলিন বোলাস which helps potassium to get back into cells, thereby decreasing serum potassium level. Glucose insulin, same as like DKA, diabetic ketoacidosis, হ্যাঁ ডায়াবেটিক সেম একই ফর্মুলায় কাজ করে, হ্যাঁ। এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ড্রিপ দেওয়া হয়। হ্যাঁ, অক্সিজেন ম্যানেজমেন্ট অফ হাইপার ক্যালেম, দেখো হাইপার এখানে আচ্ছা দেখো এইখানে এগুলো হলো প্রবলেম, হ্যাঁ। এই যে দেখো এই কমপ্লিকেশনস অফ সিকেডি, হাইপারটেনশন, হাইপারক্যালেমিয়া, হাইপারফসফেটেমিয়া, হাইপোক্যালসিমিয়া, অ্যানিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, অনেক প্রবলেম। উপরে যেই কয়টা দিছে মানে এই উপরের দিকে সিরিয়ালে যে প্রবলেমগুলো আসছে সেগুলো ডেডলি গুলা আগে দিছে, এর বাকিগুলা হয়েছে ওগুলোর জন্য ইনস্ট্যান্ট মারা যাবে না, বাট 1 2 3 এগুলা হলো মানে সব মোস্ট ক্রিটিকটা হলো প্রথম দুইটা। আর অনেস্টলি স্পিকিং টোটাল কোশ্চেন গুলা সব মোটামুটি সবগুলোর থেকেই হয়, তবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা তোমার প্রথম 4টার থেকে বেশি হয়, 4টার থেকে। সিকেডির কোশ্চেন পায় না এরকম এনক্লেক্সের ক্যান্ডিডেট খুবই কম আছে, কারণ ওয়ার্ল্ডে সিকেডির পেশেন্ট, আমেরিকাতে সিকেডির অনেক পেশেন্ট। দেখো গ্লুকোজ ইনসুলিন বোলাস which helps potassium to get back into cells, thereby decreasing serum potassium level। কিভাবে করে সেটা একটু আমরা দেখি। আমরা এখানে স্লাইডটা মূলত এখানে বেশিরভাগ এই আমাদের এই বইয়ে যেই ইয়েগুলো আছে মোস্ট অফ দেম মানে সরি হাইপারক্যালেমিয়ার যেই ম্যানেজমেন্ট গুলো আছে বা ইন্টারভেনশন গুলো করা হয় এখানে বেশিরভাগ ইয়েগুলাই তোমার পটাশিয়াম কমানোর জন্য। দেখো প্রথমেই আসে সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট, মানে এটা হলো এক্সক্রিটার, আই মিন এরা পটাশিয়ামকে কমায় দেয় কেএক্সিলেটের মাধ্যমে। তারপরে গ্লুকোজ ইনসুলিন বোলাস, এটা হলো শিফটার মিন্স মানে সেলের সোডিয়াম ভেসেলের পটাশিয়াম সেলে ট্রান্সফার শিফট করে দেয়। অ্যালবিউটেরল বা বিটা এড্রেনার্জিক এরাও তোমার ইয়ে করে শিফট করে দেয়। ক্যালসিয়াম গ্লুকোনেট বা ক্যালসিয়াম ক্লোরাইড এরা তোমার কি বলে এই যে মেম্বার স্টেবিলাইজার ফার্স্ট চয়েস অফ ইসিজি চেঞ্জ আর অলরেডি এভিডেন্ট টলপিক টিউএফ। আচ্ছা যাই হোক এগুলো একটু আমরা ধীরে ধীরে পড়বো, হ্যাঁ। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গ্লুকোজ ইনসুলিন বোলাস এটা কিভাবে করে শিফটার। দেখো এত কিছু দরকার নেই, এখানে এত হাবিজাবি বহুত কিছু লেখা থাকে, এগুলো এত কিছু দরকার নেই, জাস্ট যে জিনিসটা দেখাতে চাইছি। এই যে দেখো সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট কিভাবে করে কেক্সিলেট, সোডিয়াম বা পটাশিয়াম এক্সচেঞ্জ রেজিন, অ্যান্টিডোট ফর পটাশিয়াম। এই কেক্সিলেট হলো পটাশিয়াম অ্যান্টিডোট, এই কেক্সিলেট সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট, ঠিক আছে। কেক্সিলেট অ্যান্টিডোট ফর পটাশিয়াম সালফোনেট, সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট। কেক্সিলেট কিভাবে কাজ করে? আচ্ছা কেক্সিলেটের আরো কিছু অ্যাডভার্স এফেক্ট আছে, হ্যাঁ সেটা একটু দেখে নেই, তারপরে আমরা গ্লুকোজ ইনসুলিন বোলাসের দিকে যাব। কেক্সিলেট অ্যাডভার্স এফেক্ট ইন্টেস্টাইনাল নেক্রোসিস করে। কেন কি করে? রিস্ক ইজ হায়ার ইন পেশেন্টস উইথাউট নরমাল বাওয়েল এলিমিনেশন, বিশেষ করে পোস্ট অপারেটিভ পেশেন্ট, ডিউ টু দি এফেক্ট অফ সরবিটল ইউজড অ্যাজ এ ক্যাথারেটিক ইন কেক্সিলেট। সেটা হলো আমাদের এই কেক্সিলেট আমাদের যেসব পেশেন্টদের তোমার কনস্টিপেশন থাকে তাদের ক্ষেত্রে এই ড্রাগটা বা কেক্সিলেট বা সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট বা কেক্সিলেট এই ড্রাগটা কনস্টিপেশন বা মানে পোস্ট অপারেটিভ পেশেন্ট যাদের এদের ক্ষেত্রে একটু অ্যাডভার্স রিঅ্যাকশন করে। কেন?
এরা ইন্টেস্টাইনে নেক্রোসিস ঘটায় ডিউ টু দি এফেক্ট অফ সরবিটল ইউজড, এবং এই এই কনস্টিপেশন যাতে না থাকে, এই ধরনের ড্রাগ দেওয়ার আগেই যাতে কনস্টিপেশন না থাকে, এই জন্য পেশেন্টকে এই যে ক্যাথারটিক্স, আই মিন যেসব ড্রাগগুলা স্টুলকে হার্ড থাকলে নরম করে দেয় এবং স্টুল সহজে বের করে আনতে সাহায্য করে, এই ধরনের ড্রাগ আগে থেকে প্রেসক্রিপ শুরু করে। এরপরে হলো ফ্লুইড রিটেনশনও করে ইন দি ইন্টেস্টাইন, বা এর ফলে কি সোডিয়াম রিটেনশন বেশি হয়, সরি ইন্টেস্টাইন না, ইন দি ব্লাড, ইন দি ভেসেল। Intestinal necrosis from K-axillate কেন হয়? The sodium polystyrene sulfonate is usually mixed with sorbitol. সোডিয়াম polystyrene সালফোনেটটা এই সরবিটল বা ক্যাথারটিক্স যারা স্টুল নরম করতে সাথে যে ধরনের ড্রাগগুলো এদের সাথে মিক্স করে খাওয়ানো হয় টু অ্যাভয়েড কনস্টিপেশন এন্ড ফিকাল ইনফেকশন। ইয়েস, এটা কেন দেওয়া হয়? কনস্টিপেশনটাকে অ্যাভয়েড করার জন্য। ইন পোস্ট অপারেটিভ পেশেন্টদের এমনিই তো তোমার ইন্টেস্টাইনাল মুভমেন্ট কম হয়, এই জন্য দেখবা পোস্ট অপারেটিভে যতক্ষণ না পর্যন্ত বাওয়েল মুভমেন্ট বা বাওয়েল সাউন্ড না আসে ততক্ষণ পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় না মুখে। ইন পোস্ট অপারেটিভ পেশেন্ট ডিউ টু ডিক্রিজড কোলোনিক মোটিলিটি, মানে পোস্ট অপারেটিভ ওই যে ইন্টেস্টাইন নাড়াচাড়া করে না, এটা কম থাকে। ডিউ টু পোস্ট অপারেটিভ ইলিয়াস অ্যান্ড অর অপিয়েট ইউজ মে ইনক্রিজ দ্য ডিউরেশন অফ ড্রাগ কন্ট্যাক্ট উইথ দ্য ইন্টেস্টাইনাল মিউকোসা। এই কেকজেলেট কি করে? কেকজেলেটের কাজ কি, বা সোডিয়াম পটাশিয়াম সালফোনেট কাজ কি? এটা খাবারের সরি, এটা বডিতে যে এক্সট্রা যে সোডিয়াম থাকে এটার সাথে বাইন্ড করে, এই বাইন্ড করে বের হয়ে আসবে কোথা থেকে? কোথা দিয়ে? ইন্টেস্টাইন হয় না? তো এক্সট্রা ইন্টেস্টাইন আমাদের সরি এক্সট্রা পটাশিয়াম আমাদের ইন্টেস্টাইনের জন্য হার্মফুল। তো দেখা যায় যে এই সোডিয়াম পলিস্টিরিন সালফোনেট বা কেকসিলেট খাওয়ার পরে এক্সট্রা পটাশিয়াম এই ড্রাগের সাথে বাইন্ড করে ইন্টেস্টাইন হয়ে স্টুল আকারে বের হয়ে আসে। এখন কথা হলো ইন্টেস্টাইন যদি নাড়াচাড়াই না করে সে লং টাইম ধরে ইন্টেস্টাইনে থেকে যায়, তো তখন হয় কি এই এক্সট্রা পটাশিয়াম ইন্টেস্টাইনের যে লাইনিং মিউকোসা, ইন্টেস্টাইনের যে ইনার লাইনিং, এগুলোকে ড্যামেজ করে। ফলে কি হয়? ফলে এটা ওই যে ফলে কি মানে ড্যামেজ হয় আর কি, ড্যামেজ হয়ে যায়। হিসেবে হ্যাঁ, তো আর পোস্ট অপারেটিভে কি হয়? অলরেডি তো ড্রাগ, পোস্ট অপারেটিভ পেশেন্ট তো বেশিরভাগই তোমার ব্যথা কমানোর জন্য সিএনএস ডিপ্রেশন ড্রাগ লাইক মরফিন এগুলা তো খায়। তো এমনিই তো এগুলা খেলে এমনিই সিএনএস ডিপ্রেশন হয়, আই মিন বডি স্লো হয়ে যায়, ইন্টেস্টাইনাল মুভমেন্ট স্লো। একে তো সোডিয়াম পলিস্টিরিন সালফোনেটের কেক্সিলেটকে বাইন্ড করে সেই ইন্টেস্টাইন দিয়ে আটকে মানে বের হয়ে আসার কথা, কিন্তু এই পোস্ট অপারেটিভ ড্রাগের কারণে পোস্ট অপারেটিভে যে ড্রাগগুলো এগুলো বেশিরভাগই পেইন কিলার হয়ে থাকে ম্যাক্সিমাম। তো দেখা যায় ওই ইন্টেস্টাইন মুভমেন্ট স্লো, ফলে ড্রাগ ওইখানেই থাকে এবং ইন্টেস্টাইন মিউকাসে লেগে থাকে, ওই জায়গায় মানে আলসারেশন ঘটায়, এইসব হাবি যাবে আর কি। আরেকটা ড্রাগ ব্যবহার করা হয় যেটাকে বলা হয় তোমার লোকেলমা বা সোডিয়াম জিরকোনিয়াম সাইক্লোস্যালিকেট। It increased vital potassium excretion through binding of potassium in the lumen of the gastrointestinal tract. আচ্ছা, তোমরা আমাদের বডিতে পটাশিয়াম তো আমাদের সেলে থাকে, নেক্সট কোন জায়গায় সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে জানো না? নেক্সট কোন জায়গায় সবচেয়ে বেশি থাকে? হুম, বলতে পারবা? রেলি অবশ্যই সেলে, আমি এগ্রি করি, অবশ্যই সেলে, বাট আরেকটা জায়গায় যেখানে পটাশিয়ামের পরিমাণটা বেশি তারা হলো আমাদের ইন্টেস্টাইন। তোমরা কি কখনো এরকম শুনছো যে ডায়রিয়া হওয়ার পরে, ও হ্যাঁ, মনে ভাইয়া মনে পড়ছে। মনে পড়ছে? হুম, ডায়রিয়া হওয়ার পরে কেন অনেক সময় সিরিয়াস হয়ে যায়? কারণ পটাশিয়াম ইন্টেস্টাইনে থাকার কারণে যখন ডায়রিয়া হয় তো ইন্টেস্টাইন থেকে পটাশিয়াম স্টুল আকারের সাথে বের হয়ে যায়, তাই না? আর বোথ হাইপার এন্ড হাইপোক্যালেমিয়া ডেঞ্জারাস, মাথায় রাখো। যদি এটা অন্য চ্যাপ্টার বলা। হুম, পরশুদিন কোন কোশ্চেনও পাইছিলাম যে পেশেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক পায়, তো অ্যান্টিবায়োটিক পাইলে তো ডায়রিয়া থাকে সাইড হ্যাঁ, এফেক্ট, ওই ইয়েস, যে নর্মাল ওরা মারা যায় না, হুম হুম তো হুম, ওইখানে
একটা কোশ্চেন ছিল যে হাইপোক্যালেমিয়া হয়। ইস, আমি কি লেগে পারলাম না এখন। না, এই যে আরে এরকমই তো মানে সব মানে আসলেই অনেক জিনিস দেখা যায় জানি কোশ্চেন ভুল হলে বলে যে আরে এরকম হইছে। এরকম হয়, এটা শুধু তুমি একা না, এটা আমারও হইতো। এখন তো পারফরমেন্স আরো খারাপ হয়েছে, কোশ্চেন প্র্যাকটিস করি না তো। তবে দেখলে বুঝতে কিছুটা বুঝি, একদম যে বুঝি না এরকম না, বাট আগের মতো এখন তো তোমাদের মতো ওই লেভেলের প্র্যাকটিস করতে করি না আর কি, সময় পাই না। তবে বাসে কোশ্চেনটা এমন ভাবে রিলেট একদম হাত পর্যন্ত গেছে, এই হাইপোক্যালেমিয়া নিয়ে হাত পর্যন্ত গেছে। সেইটাই। তাহলে মনে রাখবা যে ডায়রিয়া হলে বা ডিসেন্ট্রি এই ধরনের কিছু হলে সবচেয়ে ডেঞ্জারাসটা কারণটা হয় হলো পটাশিয়াম কমে যায় পেশেন্টের। ঠিক আছে? আর বোথ হাইপার এন্ড হাইপোক্যালেমিয়া ইজ ডেঞ্জারাস, লিথাল কিন্তু পেশেন্টের জন্য। তো এই সোডিয়াম জিরকোনিয়াম সাইক্লোস্যালিকেট এটাও কিন্তু তোমার পটাশিয়াম কমাইতে সাহায্য করে। ইট ইনক্রিজ ফিকাল এক্সক্রিশন থ্রু বাইন্ডিং অফ পটাশিয়াম ইন দি lumen of the gastrointestinal tract. Administer Lokelma orally as a suspension in water. এটা মানে ওরাল পাউডার ফর্মে আসে এবং এটা পানির সাথে গুলে তারপর খাইতে হয়। ফর ইনিশিয়াল ট্রিটমেন্ট অফ হাইপারক্যালেমিয়া দ্য রিকমেন্ডেড ডোজ অফ লোকেলমা ইজ 10 গ্রাম অ্যাডমিনিস্টার্ড টিআইডি, 3 বেলা দিতে হয় আপ টু 48 আওয়ার্স। ফর কন্টিনিউড ট্রিটমেন্ট দ্য রিকমেন্ডেড ডোজ ইজ 10 গ্রাম ওয়ান্স ডেইলি। আরেক প্রকার, আচ্ছা এরপর আসি হলো এটা হলো আরেকটা, একটু পরে বলতেছি এটা। এরপর আসলে গ্লুকোজ ইনসুলিন বোলাস হেল্পস টু কি করে এটা, হেল্পস পটাশিয়াম টু গেট ব্যাক ইনটু সেলস দেয়ার বাই ডিক্রিজিং সিরাম পটাশিয়াম লেভেল। আর এই গ্লুকোজ এটা হুবহু একদম সেই ইয়ের মতো, ওই এই ডায়াবেটিক কিটোসিডোসিসের ম্যানেজমেন্টের একদম ম্যানেজমেন্ট। গ্লুকোজ ইজ এ কম্বাইনেশন অফ 50% ডেক্সট্রোজ প্লাস 10 ইউনিট রেগুলার ইনসুলিন গিভেন আইবি। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমরা কোন ইনসুলিন ইন্টারভেনাসলি দিতে পারি? বলো তো, যে কেউ কি ভাইয়া? কোন ইনসুলিনটা ইন্টারভেনাসলি চাকরি দেওয়া যায়? অ্যাট্রাবিট ভাইয়া। তোমার কি মনে হয় তোমার রেগুলার রেগুলার এগুলা এগুলা রেগুলার জিজ্ঞাসা করবে? এগুলা থাকবেই না কোনোদিন। ভাইয়া রেগুলারই। থাকবে হলো এখানে রেগুলার ইনসুলিন, একমাত্র ইনসুলিন রেগুলার ইনসুলিনটাই যেটা ইন্টারভেনাসলি দেওয়া হয়। বলছিলাম। তাহলে গ্লুকোজ ইনসুলিন এটা কি করে এরা? ইট হেল্পস পটাশিয়াম টু গেট ব্যাক ইনটু সেলস দেয়ার বাই ডিক্রিজিং সিরাম পটাশিয়াম লেভেল। আচ্ছা, এখন ভাইয়া কথা হলো, অ্যাট্রোপিক দিতে দিতে ভাইয়া এটা বলে দিচ্ছি। কিন্তু হ্যাঁ মানে চেষ্টা করো ইয়েগুলা কিভাবে কাজ করে এটা। ইনসুলিন কি করে? ইনসুলিন এই ভেসেল থেকে পটাশিয়ামটাকে সুগার লেভেল তো কমাই, তোমার এই ইয়ে থেকে ভেসেল থেকে ওই একই আগের মতো আর কি, বুঝছো? ওই ভেসেল থেকে পটাশিয়াম সেলে নিয়ে যায়, সেল থেকে সোডিয়াম এখানে নিয়ে এসে এইভাবে কমায় আর কি, সেম ডায়াবেটিক কেটোসিডোসিসের মতো। What happens potassium during diabetic ketoacidosis? Potassium is primarily an intracellular electrolyte, যেটা এতদিন ধরে বলতেছি। With diabetic ketoacidosis, potassium from cells gets released to blood. ফলে কি হয়? সিরাম পটাশিয়াম বেড়ে যায়। As the diabetic ketoacidosis treatment progress with insulin, যখন তোমার এই ডায়াবেটিক কিটোসিডোসিসে ইনসুলিনের মাধ্যমে ট্রিটমেন্ট শুরু হয়, পটাশিয়াম গোজ ব্যাক টু দি সেলস, সেম এফেক্ট অফ জিআই প্লাস। মানে এই কি বলে, যখন তোমার ইনসুলিন দিয়ে ডায়াবেটিক কিটোসিস ট্রিটমেন্ট শুরু হয় তখন পটাশিয়াম সেলে চলে যায়। অলসো পটাশিয়াম ক্যান গেট ওয়াস্টেড থ্রু ইউরিন উইথ পলিউরিয়া, এবং এর ফলে কি বলে কি বলে এ- আল্লাহ আল্লাহ, একটু দাও, একটু ওয়েট প্লিজ ওদিকে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যখন পটাশিয়াম তোমার আম, ইয়েতে কি বলে ভেসেল থেকে সেলে চলে আসে এভাবে কমায়। অলসো পটাশিয়াম ক্যান গেট ওয়াস্টেড থ্রু ইউরিন উইথ পলিউরিয়া, এবং ইউরিনের সাথে কিছু আম, এই সেলের ভিতরে ভেসেলের ভিতরে যখন থাকে
তখন কিছুটা ইয়ের সাথেও বের এটা এটা কিন্তু ইনসুলিন ইয়ের কথা বলতেছি, মানে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে এটা কিন্তু সিকেডির জন্য না। সিকেডির তো এমনি ইউরিন কম হয়, এটা কিন্তু এই যে দেখো, অলসো পটাশিয়াম ক্যান গেট ওয়েস্টেড থ্রু ইউরিন উইথ পলিউরিয়া, এটা কিন্তু মিলায় ফেলো না। সিকেডিতে তো এমনি ইউরিন কম হয়, কিন্তু ডায়াবেটিস মেলাইটাসে কিন্তু ইউরিন বেশি প্রডিউস হয়, এটা তো জানি আমরা, তাই না? তো যখন হাইপার ক্যালেমিয়া থাকে ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিসে, তো ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিসে যখন হাইপার ক্যালেমিয়া থাকে তখন এই ইউরিন বেশি বেশি পাস করে না, ফলে কি হয়, ওই ইউরিন পাস করার সাথে সাথে বেশি বেশি পটাশিয়াম বের হয়ে যায়। আর এই জন্য অনেক সময় এই কি বলে ডায়াবেটিক এসিডোসিসে হাইপোক্যালেমিয়াও হয়ে থাকতে পারে সেটা। তো এইসব জিনিসের জন্য তোমার এই ইনসুলিন দেয়ার আগে আগে পেশেন্টের পটাশিয়াম লেভেল চেক করে নিতে হবে। যদি চেক না করে ইনসুলিন দেয়া হয়, তাহলে একে তো ইউরিনের পলিউরিয়ার কারণে পটাশিয়াম মানে বডি থেকে পটাশিয়াম যাচ্ছে, প্লাস ইউরিন যাচ্ছে। আবার ইনসুলিন দিছি, ইনসুলিন ভেসেলে যতটুকুই পটাশিয়াম থাকুক না সেটা আবার ট্রান্সফার করে নিয়ে যাবে সেলে। ফলে কি হইলো, একে তো ইউরিনের সাথে গেল, দুই আবার ভেসেলে যাই ছিল যতটুকুই ছিল সেটা তো আমরা জানি না, সেটা আবার চলে গেছে সেলে। দুই সাইড থেকে পটাশিয়াম কমে গেছে। আর বোথ হাইপার অ্যান্ড হাইপোক্যালেমিয়া পোটেনশিয়াল মে লিড টু পোটেনশিয়াল ডেথ। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? এটা ইয়েতে আবার অনেক বলছিলাম ডিকে এতে বুঝা গেছে ইয়ের রুনা কথাটা? ভাই একটু আরেকবার বলেন। বাকি আচ্ছা, রুনা বাদে বাকিরা বুঝছো? এই কোশ্চেনটা, এই যে জিনিসটা বললাম, এটা কিন্তু সিরিয়াস লেভেলের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এনক্লেক্সের জন্য, এবং এটা ভাইয়া খুবই আরেকবার বলেন। আচ্ছা ভালো করে খেয়াল করো। এখন কিন্তু আমি যেটা বলতেছি সেটা কিন্তু ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিসের, সেটা কিন্তু সিকেডিন না, বিষয়টা সিকেডিন না, বাট রিলেট করতে হবে বিষয়টা কি। প্রথমে দেখো, ডায়াবেটিক মেলাইটাসে প্রস্রাব কম হয় নাকি বেশি হয়? বেশি। বেশি, পলিউরিয়া হয়, তাই না? ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিসে বেশি হয়। তো ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিসে কিন্তু পটাশিয়ামের ইয়ে বেশি থাকে, হ্যাঁ। কেন বেশি থাকে এই ব্যাখ্যায় এখন না যাই। তো ডায়াবেটিক কেটোসিসে হাইপারক্যালেমিয়া যখন থাকে তখন মানে ভেসেলের ভিতরে পটাশিয়াম বেশি, এটাই তো ইন্ডিকেট করে, তাই না? এখন মানে ইউরিনও বেশি বেশি পাস হয়, ইউরিন বেশি প্রডিউস হয়, এবং ইউরিন যখন বের হয়ে যায় বডি থেকে, এই পটাশিয়ামও ভেসেলের ভিতর দিয়ে পটাশিয়ামও কিন্তু ইউরিনের সাথে বের হয়ে যায়। আবার ডায়াবেটিক কেটোএসিডোসিসে ইনসুলিনও দেয়। আর ইনসুলিন কি করে ডায়াবেটিক কেটোএসিডোসিসে সুগার লেভেল কমানোর ক্ষেত্রে? ইনসুলিন কি করে, এই ভেসেলের ভিতরে পটাশিয়ামকে সেলে পাঠায় দেয়, ঠিক আছে? তো এই এই ইনসুলিন শুধুমাত্র যে সুগার কমায় তা কিন্তু না, ইনসুলিন এট এ টাইম পটাশিয়াম থেকে ভেসেলের ভিতরে যেই পটাশিয়াম থাকে এটা সেলে পাঠায় দেয়। তো এইভাবে পটাশিয়াম লেভেল কমায় দেয়, আর এট এ টাইম এটা তো তোমার সুগার লেভেল কমাই, তাই না? এর কথা হলো ডায়াবেটিক মেলাইটাসে এত তো পলিউরিয়া থাকে, তাহলে এই অধিক ইউরিন প্রোডাকশন হওয়ার ফলে বেশি ইউরিন পাস করে, সে বডি থেকে বের করে দেয় ইউরিন, ভেসেলের ভিতরের পটাশিয়াম ইউরিনের সাথে বের হয়ে আসে, এক্ষেত্রে কিছুটা পটাশিয়াম লেভেল কমে। এক, দুই হলো আবার সুগার লেভেল কমানোর জন্য দিতেছি ইনসুলিন। ইনসুলিন কি করে, পটাশিয়ামও ভেসেল থেকে টেনে সেলের দিকে ট্রান্সফার করে দেয়, ফলে পটাশিয়াম তাহলে কয়বার কমলো টোটাল? দুইবার। এই দুইবার দুইবার, ভাইয়া। হ্যাঁ দুইবার কমলো। এই জন্য, আর অবশ্যই হাইপোক্যালেমিয়া কিন্তু ডেডলি, বোথ হাইপার এন্ড হাইপো দুটোই ডেডলি। তো দেখা যায় যে এই ডায়াবেটিক কেটোএসিডোসিসে এই জন্য পটাশিয়ামের লেভেল চেক না করে কখনোই যেন আমরা ইনসুলিন বোলাস না দেই। তাহলে পেশেন্ট যদি পেশেন্টের যদি নিয়ার নরমাল অথবা মানে তোমার কম থাকে, হাইপোক্যালেমিয়া থেকে থাকে ডিউ টু এনি রিজন, আমরা জানি না, বাট পেশেন্টের ডায়াবেটিক কেটোসিডোসিস আছে, ওই কন্ডিশনে যদি পেশেন্টকে আবার ইনসুলিন দেওয়া হয় পেশেন্ট উইল ডাই।
ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই জটিল কোশ্চেন, এটা আমার বুঝতে অনেক সময় লাগছিল। ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য অবশ্যই যেন আমরা ডায়াবেটিক কেটোএসিডোসিসে পটাশিয়াম, ইনসুলিন লাইক 50% ডেক্সোসের সাথে 10 ইউনিট রেগুলার ইনসুলিন ইন্টারমিটেন্সলি যে দেই ড্রিপের ভিতরে, সেটা দেওয়ার আগে যেন অবশ্যই পেশেন্টের পটাশিয়াম লেভেল চেক করি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আইভি ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিক কেটোএসিডোসিস, রুনা এটা তোমার মাথার উপর দিয়ে যেতে পারে, বাট যতটুকু বুঝো কাজে দিবে আশা করি। আর এটা ভাইয়া এন্ডোক্রাইনোলজির পড়া, হ্যাঁ। নর্মাল স্যালাইন ফার্স্ট, দেন হাফ নর্মাল স্যালাইন, ব্লাড সুগার ড্রপস। এই নর্মাল স্যালাইন দিলে তোমার সাধারণত 600-এর উপরে থাকে কিংবা 800-এর কাছাকাছি থাকে এই সুগার লেভেল। তো নর্মাল সুগার দিলে, মনোস্যালাইন দিলে প্রায় 250 থেকে 300 মিলিগ্রামের মতো চলে আসে। এরপরে 5% ডেক্সট্রোজ মে বি অ্যাডেড। Potassium will be added to IV fluid once serum potassium reaches normal. আচ্ছা, এখানে আরেকটা কথা আছে যে তোমার এই ইনসুলিন দিলে তোমার এই পটাশিয়াম লেভেল তো কমেই, তাই না? তো ইনসুলিন দেওয়া অবস্থায় যাতে বেশি আবার পটাশিয়াম লেভেল কমে না যায়, এই জন্য এক্সট্রা আবার তোমার কিন্তু পটাশিয়াম দেওয়া হয় এট এ টাইম। আবার ইও দেয়, ইনসুলিনও দেয় ড্রিপে। আবার বেশি কমে গেলে অথবা কাছাকাছি চলে আসে নর্মাল, নর্মাল লেভেলের দিকে চলে আসলে তখন আবার একটু পটাশিয়াম দিয়ে দেওয়া হয়। এটা আমরা ডিকে তে খুব ডিটেলস আলোচনা করছি। পটাশিয়াম উইল বি অ্যাডেড টু আইভি ফ্লুইড ওয়ান্স সিরাম পটাশিয়াম রিচেস নর্মাল বিকজ ইট উইল ফল র্যাপিডলি উইথ দ্য আইভি রিহাইড্রেশন। কারণ এই যে তোমার যখন এই সুগার মানে 5% 50% ডেক্সট্রোজ প্লাস 10 ইউনিট রেগুলার ইনসুলিন দেয়, তখন না চাইলেও তোমার পটাশিয়াম লেভেল কমে যেতে থাকে, ভালোই কমতে থাকে। তো এটাকে আবার ব্যালেন্স করার জন্য এক্সট্রা আলাদাভাবে আবার পটাশিয়ামও দেওয়া হয়, ঠিক আছে, যাতে বেশি কমে না যায়। আর বিকজ ইট উইল ফল র্যাপিডলি উইথ আইভি রিহাইড্রেশন and also lot of potassium will return to cells with the effect of insulin, ঠিক আছে, এই জিনিসটাই বলা হয়েছে। Do not administer insulin in a patient with hypokalemia without correcting hypokalemia. যদি কোনো পেশেন্টের কোনো কারণে যদি হাইপোক্যালেমিয়া হয়েও থাকে, সেই হাইপোক্যালেমিয়ার জন্য আবার ওই যে কি বলে পটাশিয়াম ইনজেকশন দেওয়া হয়, হ্যাঁ, যাতে টু কারেক্ট দ্য হাইপোক্যালেমিয়া। অবশ্যই যেন কখনো হাইপোক্যালেমিয়া কারেকশন না করে আমরা যেন ইনসুলিন না দিই। কেন? একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস বলতেছি। ইনসুলিন শিফট গ্লুকোজ এন্ড পটাশিয়াম ফ্রম ইন্ট্রাভাস্কুলার স্পেস টু ইন্ট্রাসেলুলার স্পেস। আমরা জানি আমাদের সুগারের কাজ কোথায়, ভেসেলের ভিতরে নাকি সেলের ভিতরে? সুগার কোথায় প্রয়োজন, সেলের নাকি ভেসেলের ভিতরে, কোনটা? সুগার থাকার কথা কোথায়, সেলে নাকি ভেসেলে? সিলে। অবশ্যই সেলে। আমরা সেল। যখন, হ্যাঁ অবশ্যই সেল, আমরা যখন সুগার মাপি ব্লাডের থেকে মাপি না, তো ইনসুলিন কি করে এই ভেসেলের থেকে সুগার এবং পটাশিয়াম দুইটাই ট্রান্সফার করে সেলের দিকে নিয়ে যায়, যে কারণে একই জিনিস এই ঘোরাফেরা। ইনসুলিন শিফট গ্লুকোজ হ্যাঁ এন্ড রেজাল্ট পটাশিয়াম। যে একটু দেখছেন কম বেশি আসে। বুঝি নাই। হ্যাঁ আমরা যখন ওই যে আঙ্গুল থেকে নেই যেই সুগারটা আসে, কিন্তু যখন ভাইয়া ভেইন থেকে নেই তখন ভাই আরেকটা আসে। তো কি হয়েছে, এখন কি করবো বলো? এইটা হলো মানে যেটা ভেইন থেকে নেই ওইটা ভাইয়া মেইন রিপোর্ট আর কি। মানে এখন আমি কি করতে পারি এক্ষেত্রে, আমার কি করার, কি করণীয় না কি? ভাই আপনি কিছু করতে পারেন না, মানে এটা বললাম ওই যে সুগার কম বেশি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। তুই কি ভয় পাইছো সাদিয়া? না ভাইয়া। আচ্ছা, না মানে মাঝে মাঝে মানে হুটহাট করে কি বলে, মানে কি বলে এটাকে, মুড একটু গম্ভীর হয়ে গেলে অনেকে কনফিউজড হয়ে যায় যে আমি কোনো অন্যায় করে ফেললাম কিনা। যাই হোক, তুমি এখনো মানে চিনো নাই। হ্যাঁ চিনছি, আপনি যে কনফিউশন করেন। না, এরকম না, তবে
তো শিখো, শিখার জিনিস আছে আসলে বুঝছো? তো হয় কি, তবে জিনিসগুলা মানে ডিউটিতে যখন যাও লিস্ট ইমাজিন করো, অথবা কোনো পেশেন্ট এরকম পাইলে এটা নিয়ে একটু চিন্তা করে দেখবে যে অনেক ক্যান্সার, হুম, এই ড্রাগটা ভাইয়া কেন ওই দিন দিল। একটা পেশেন্টের পটাশিয়াম বেশি, ভাই ওই দিন পরে বলতেছিল যে পটাশিয়াম বেশি, ডক্টর বলছে আমি এসে অর্ডার দিব। তো তখনই আমি ভাবছি এসে এখন উইন্ডেল প্লাস দিবে আর ক্যালসিয়াম গ্লুকোনাট দিবে, হুম হুম হুম, পরে ওইটাই দিছে ভাইয়া। সেটাই। ইসিজি দেখো, ভাইয়া ইসিজি। আমাদের হ্যাঁ, ক্লাস কি ফ্রাইডে রাখা যায়? ফ্রাইডে তো দেখতেছি সবাই ফ্রি থাকে। হ্যাঁ রাখা অনুমতির যায়, মধ্য দিয়ে দিলেন, কোনো মানে আপনি আপনিও ফ্রাইডে রিল্যাক্স করবেন। আমার সমস্যা নেই যদি ম্যাসিভ লেভেলে কোনো ইয়ে না থাকে। সাধারণত তো মানে এ, তাইলে চেষ্টা করবো নি, ঠিক আছে, চেষ্টা করবো। ইউজুয়ালি তো সবার ডিউটি থাকে ফ্রাইডে। হ্যাঁ, ওকে, সমস্যা নেই, ঠিক আছে। আমাদের আমাদের ফ্রাইডে অফ থাকে না। সমস্যা ভাইয়া নেই। হ্যাঁ বলো। আমার একটা কোশ্চেন। হুম, হুম। সাদিয়া যে বললো আঙ্গুল থেকে যেটা নেই, ওইটা ওইটা কোথা থেকে নেই সাদিয়া? হ্যাঁ, আসলে সাদিয়া বলো। ওইটা ব্লাড। কিসের ব্লাড বলো? সাদিয়া বলে দাও। দিয়ে মনে করছে এটা সাদিয়া সাবকিউটেনিয়াস ব্লাড। না না, এটা ও সেটাই এখনো। তো, ও ভাবতো ওইটা সেলের ব্লাড। সালসাবিল। সাদিয়া, আমি সালসাবিল। সেলের ব্লাড, এটা আমি সেলের ব্লাড ভাবি নাই। আমি বলছি যে অ্যাকুরেট রেজাল্ট আসে ভেইন থেকে নিলে। হ্যাঁ, তুমি জোর করে ওকে দোষ দিয়ে দেবে। না কি বলে, সাদিয়া না, ও শিখবে। হ্যাঁ, নাই। আমি কইতেলে ও কি ভাবতো যে এটা সেলের ব্লাড? না না, ছেলের ব্লাড না, যে না, আমি বুঝতে পারছি। হ্যাঁ, তুমি সাদিয়া, গম্ভীর ভাবে বলো যে আমি বলছি এটা ঠিক, হ্যাঁ এটার সাদিয়া উপর আর কোনো কথা নাই। ফারহানা একটু গম্ভীর ভাবে বলে না, ফারহানা সাদিয়া, ঠিকই বুঝছে, ফারহানা ভাবছে যে আমি এটা ভাবছি। মানে সাদিয়া কি এটা বলতে চাইতেছে যে ফারহানা যা বলছে ঠিকই বলছে? না ভাইয়া, ওইটা ভাবতেই পারে, আমি যেমনি বলছি ওটা ভাবারই কথা। হ্যাঁ, মানে এখানে অনেক ষড়যন্ত্র হয় বুঝছো। আর সাদিয়া তুমি চোখ কান খোলা রাখো। ইনফ্লেক্স এটা একটা ষড়যন্ত্র। হ্যাঁ, আমি তোমার যখন কোশ্চেন করতে বসতাম না, তখন অনেক সময় বোর লাগতো, তখন আমার কাছে মনে হতো এরা আমার জন্য ষড়যন্ত্রকারী। তো এরা আমার যেভাবেই হোক আমাকে মানে না, ও না, তেল আর হচ্ছে ভেসেলের কথা তো হঠাৎ করে ও বললো যে এর জন্য ভেইনেরটা অ্যাকুরেট ধরা হয়, তাই আমি কি ভাবতেছি যে ওইটা সেলের থেকে নিছে ব্লাড, এর জন্য অ্যাকুরেট। না আসলে, না না, ভালো একটা পয়েন্ট ফাইন্ড আউট করছে, হয়তোবা আমি এরকম ভবিষ্যতে করতে পারবো কখনো, যে কনফিউজ করার জন্য আসলে কোনটা অ্যাকুরেট। আচ্ছা, ভালো কথা, যেহেতু বলছো, তাহলে এবার আরেকটা প্রশ্ন করি এখান থেকে। আচ্ছা, এই যে হাতের আঙ্গুল থেকে যে নাও, হাতের আঙ্গুলের কোন পাশের থেকে নেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলো তো সাদিয়া? সাদিয়ার এই সব কোশ্চেন করতেছি কেন? আঁখি বলো, আঁখি, যে কোন আঙ্গুলের যে আমরা নেই, কিন্তু কোন সাইড থেকে, মিডিয়ালি, ল্যাটারালি, মিডল মিডল ফিঙ্গার, মানে আঙ্গুলের মাঝখান থেকে কোন সাইড থেকে নিলে? না না, আঙ্গুলের মাঝখান থেকে না, মানে টিপ অফ দ্য ফিঙ্গার, বাট হচ্ছে একটু সাইড থেকে নিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে ইয়ের মতামত কি, লাবণী? এই যে বললো আঁখি যে টিপ অফ দি ফিঙ্গার, কিন্তু মিডিয়ালি বা ল্যাটারালি এক সাইড, নাকি মাঝখানের, তোমার কি মতামত? হ্যাঁ, সাইড থেকে নিলে ওর ওর হচ্ছে পেইন কম হবে পেশেন্টের, যার কারণে নেওয়া হয়। হ্যাঁ, ভেরি গুড। আর ব্লাড ফ্লো ভালো থাকে। হ্যাঁ, মাঝখান থেকে কেন নেই না, কারণ মাঝখানে তোমার নার্ভ এন্ডিং গুলা হয়, এই জন্য এখানে ব্যথাটা হয় বেশি, এই জন্য সাইড থেকে নিতে হয়। এটাও কোশ্চেন অ্যান্ড লেক্সের। হ্যাঁ ভাই, এটা আসছে কোশ্চেনে। জি, প্র্যাকটিস করো কোশ্চেন। এই যে ফেসবুকে যা আসে ওইগুলো দেখি। ও আচ্ছা আচ্ছা। তো একই জিনিস, ইনসুলিন শিফট গ্লুকোজ এন্ড পটাশিয়াম ফ্রম ইন্ট্রাভেসকুলার স্পেস ইনটু ইন্ট্রাসেলুলার স্পেস উইথ রেজাল্টেন্ট হাইপোক্যালেমিয়া এন্ড ডেঞ্জারাস অ্যারিথমিয়াস। এরপর আসি হলো ক্যালসিয়াম গ্লুকোনেট বা ক্যালসিয়াম ক্লোরাইড। আম, আচ্ছা, আরেকটা আছে যেটা বইতে নাই, সেটা হলো যে তোমার স্লাইডে দেয়া আছে, সেটা হলো অ্যালবিট্রোলো
হাইপারক্যালেমিয়াতে ব্যবহৃত হয়, ইউজড অ্যাজ সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট, এটা কিন্তু হ্যাঁ, নট ফার্স্ট লাইন, ফর hyperkalemia when GI bolus is inappropriate or has been unsuccessful lowering serum potassium। যখন তোমার এই জিআই বোলাস মানে ইনসুলিন বোলাস যখন আর প্রপারলি মানে স্যাটিসফাইড রেজাল্ট দিতেছে না, তখন এটা সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে। ইট হ্যাজ ইট হ্যাজ অ্যান অ্যাডিকটিভ এফেক্ট উইথ জিআই which increase the shift of extracellular potassium into intracellular space। এরপর আসি হলো ক্যালসিয়াম গ্লুকোনেট বা ক্যালসিয়াম ক্লোরাইড। এটা কি করে? ইনক্রিজ থ্রেশহোল্ড পোটেনশিয়াল অফ দি মায়োকার্ডিয়াল সেলস। করে কি তোমার এরা করে কি? ভাইয়া হ্যাঁ বলো। না অ্যালবুটারলটা কিভাবে পটাশিয়াম কমায়? এই যে আমরা যে উইন্ডেল প্লাস দেই। দেখো এরা কিন্তু সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট। হ্যাঁ, যখন তোমার ফার্স্ট লাইন কিন্তু এই যে সোডিয়াম পলেস্ট্রেট সালফোনেট, জিআই বোলাস, এগুলো হলো ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। যখন ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট গুলা ফেল করে, তখন মূলত এই অ্যালবিট্রল তার এগুলা সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট হিসেবে, সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে কাজ করে। এরা কি করে? এরা আমাদের পটাশিয়াম মানে এক্সট্রা সেলুলার মানে কি সেলের বাইরে, আই মিন ভেসেলের দিকে চলে আসে। এরা সেম একই রকম ভাবে ওই শিফট করে এটা আবার ইয়েতে ট্রান্সফার করে দেয়, সেম ওই একই রকম কাজ। তবে এটা ফাস্টলি ব্যবহৃত হয় না। এই ইনসুলিন যেমন ওই গ্লুকোজের সাথে পটাশিয়ামকে টেনে সেলের দিকে ট্রান্সফার করে নিয়ে যায় না, এই অ্যালবিট্রলও সেম একই কাজ করে। তবে এটা সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে, নট ফার্স্ট লাইন ড্রাগ। এটা শিফটার হিসেবে কাজ করে, শিফট করে দেয়। ভাই ওইটা তো আইভিতে দিয়ে কাজ করে, এটা তো ভাই আমরা মুখে মাস্কের মাধ্যমে দিই নেবুলাই। এই যে দেখ এটা কিভাবে কাজ করে এটাই সেম, ভাই। দাঁড়াও এই যে এই জায়গাটা দেখো, অ্যালবিট্রল এটাও শিফট করে ফেলে, দেখছো? গ্লুকোজ এক্সক্রিটার শুধুমাত্র এক্সক্রিট মানে হলো ওই যে পটাশিয়ামতে বাইন্ড করে স্টুল আকারে বের হয়ে আসে হলো সোডিয়াম পটাশিয়াম সালফোনেট। আর জিআই বোলাস, অ্যালবিট্রল এবং এই দুইটা হলো তোমার শিফট করে ফেলে। আর তোমার সোডিয়াম বাইকার্বনেট এটাও তোমার স্টুলের সাথে বের করে দেয়। এটা মানে বডি থেকে বের করে দেন, এটা জাস্ট খালি শিফটের কাজ করে, মানে ও সেলে শিফট করে। আচ্ছা আচ্ছা, ও এটা 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 কি বলছো তৌকির? ও কি বলছো আবার? ইলেকট্রোলাইটিক উইন্ডোল প্লাস এটা তো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, এটা হলো কি আপনার ব্লাড থেকে সেলে শিফট করে, বাট বডি থেকে পুরো পটাশিয়াম বের করে না। ও হ্যাঁ, এটা হলো কি রাইট ওই যে অ্যাডিপেজ পাম্প অ্যাক্টিভেট করে আর কি। রাইট। পটাশিয়ামের একটা পাম্প আছে, ওটা অ্যাক্টিভেট করে দিয়ে এটা সেলে চলে যায়। হ্যাঁ আমি এবার বুঝতে এবং পারছি। হার্ট রেটও একই সাথে হার্ট রেটও বাড়ে, হ্যাঁ অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট। বুঝছো সাদিয়া, এটা কিন্তু বডি থেকে বের করে জি দেয় না ভাই বুঝছি, এটা ভাই ইনহেল করে তো এই জন্য এটা জিজ্ঞেস করছিলাম। রাইট ইনহেল ওই ও আচ্ছা আচ্ছা, মানে সোডিয়াম পটাশিয়াম সালফেট যেমন স্টুলের মাধ্যমে বের করে দেয়, এটা এভাবে করে না, এটা জাস্ট জিআই বোলাসও কিন্তু একই, এটা চেঞ্জ করে দেয়, মানে একটা থেকে আরেকটা ট্রান্সফার করে দেয়, এর বাইরে না। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসলে কিন্তু এত ইজি না, সো ডিফিকাল্ট। আমি প্রথম যেবার শিখছি এর পাওয়ার, এবং এটা মানে এগুলা কিন্তু হাই লেভেলের, এই রিলেটেড আমরা একবার ওই আমার মানে আকিদের সুপারভাইজার যে ওনার সাথে কথা বলতে গেছিলাম, উনি নিজেও পারে না এটা অ্যান্সার করতে। যাই হোক, এরপর আসে হলো ক্যালসিয়াম গ্লুকোনেট, এটা হলো ইনক্রিজ থ্রেশহোল্ড পোটেনশিয়াল অফ দি মায়োকার্ডিয়াল সেলস। আচ্ছা, ইমার্জেন্সি কিছু ড্রাগ আছে, বিশেষ করে কর্টিকোস্টেরয়েড গুলো কিন্তু ইমার্জেন্সি ড্রাগ, বুঝছো? তারপরে তোমার এই ক্যালসিয়াম গ্লুকোনেট এগুলো ইমার্জেন্সি ড্রাগ হিসেবে ব্যবহৃত, এগুলো তোমার এভেলেবেল দেওয়া হয়। এছাড়া এই আর দরকার নেই, তারপর ডায়ালাইসিস এটসেট্রা, ফাইনালি ডায়ালাইসিস করতে হয়। এই ছিল মোটামুটি পটাশিয়াম রিলেটেড বিষয়, আর আছে আর নাই মনে হয় ইয়েতে। আর এই তো নাই। আর আমরা অলরেডি জানি না যে হাইপার ফসফেটিমিয়া কেন হয়। গতকালকে বলছিলাম, আজকে আরেকবার একটু বলি, যারা ছিল না তাদের জন্য আল্লাহ হেদায়েত করুক, আর যারা ভুলে গেছো তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। হাইপার ফসফেটিমিয়া একই জিনিস, হ্যাঁ একই জিনিস, গতকালকে হাবিজাবি একই, এগুলো আবার অনেকবার বলছি যে ফসফেট বাড়ে কেন। মানে যাদের কিডনিতে প্রবলেম তাদের সোজা কথা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি
কম থাকবে, সোজা একদম সিম্পল হিসাব। কেন কম থাকবে সেটা একটু আমরা দেখছি। ক্যালসিয়াম, ভাইটামিন ডি অ্যাক্টিভেশন এন্ড ফাংশন অফ কিডনি। ভাইটামিন ডি অ্যাক্টিভ করার ক্ষেত্রে কিডনির একটা ফাংশন থাকে, হ্যাঁ। আর রেনাল ফেলিওর পেশেন্টে ভাইটামিন ডি কম থাকে, কারণ কিডনি তো প্রবলেম, ভাইটামিন ডি সে কিভাবে অ্যাক্টিভেট করবে। আর যাদের ভাইটামিন ডি কম তাদের ক্যালসিয়ামও কম, মানে এদের সম্পর্ক হলো সমানুপাতিক। আবার ক্যালসিয়াম এবং ফসফরাসের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, মানে ক্যালসিয়াম কমলে ফসফরাস বাড়বে, ক্যালসিয়াম বাড়লে ফসফরাস কমবে, সোজা কথা। তো রেনাল ফেলিওর পেশেন্টদের যেহেতু ক্যালসিয়াম কমে যায়, তার মানে ফসফরাস বেড়ে যাবে, ঠিক আছে। আর ফসফরাস বেড়ে গেলে তখন আমরা এক ধরনের ড্রাগ ব্যবহার করি, এটাকে ফসফেট বাইন্ডার্স বলে। এটা আমরা খুবই কমনলি গ্যাসের ওষুধ হিসেবেও খাই, সেটা আমরা একটু পরেই দেখতেছি কিভাবে কি হয়। এটা মানে দুই ভাবে খাওয়া যায়, একটা হলো খাবারের সাথে খেলে এক কাজ করবে, খালি পেটে খেলে আরেক কাজ করবে। ক্যালসিয়াম মানে এটাকে বলে ফসফেট বাইন্ডার্স। ফসফরাস কমবে, হ্যাঁ, ক্যালসিয়াম পাইলে ফসফরাস কমবে। ক্যালসিয়াম খেলে কি, ক্যালসিয়াম বাড়লে ফসফরাস কি কমবে না বাড়বে? আবার দেখো, ক্যালসিয়াম এবং ফসফরাসের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, ভাইস ভার্সা। ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি এর সম্পর্ক হলো সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, যে ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি এদের যে কোনো একটা কমলেই আরেকটা অটো কমে যাবে। ভাইটামিন ডি কমলেও ক্যালসিয়াম কমে যাবে, ক্যালসিয়াম কমলেও ভাইটামিন ডি কমে যাবে, ডিউ টু এনি রিজন। আবার ক্যালসিয়ামের সাথে ফসফরাসের একটা সম্পর্ক আছে। ক্যালসিয়ামের সাথে ফসফরাসের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো কি, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা কি, যে ক্যালসিয়াম কমলে ফসফরাস বাড়বে, ক্যালসিয়াম বাড়লে ফসফরাস কমবে। তো সিকেডি পেশেন্টদের ভাইটামিন ডি কম মানে ক্যালসিয়াম কম, আর ক্যালসিয়াম কম মানে ফসফরাস বেশি। এই জন্য সিকেডি পেশেন্টদের ফসফরাস কমানোর জন্য আমাদের ফসফেট বাইন্ডার্স নামক কিছু ড্রাগ খাওয়া হয়, যেটা আমরা খুবই কমনলি ইউজ করি। দেখি সেই নামগুলো একটু জানার চেষ্টা করি। Administered phosphate binders which help to bind phosphorus from the ingested food in the intestine and allow it to be eliminated through stool. Yes. তো মানে এই এই ড্রাগগুলা কি করে, আমাদের খাবারের সাথে যে ফসফরাস গুলা থাকে সে এগুলাকে ইন্টেস্টাইনে ওইখানে বাইন্ড করে স্টুলের মাধ্যমে বের করে নিয়ে আসে। এই জন্য এদেরকে ফসফেট বাইন্ডার্স হিসেবে চেনা হয়। এই ড্রাগগুলা খাবারের সাথে খেলে একরকম কাজ করে, খাবার ছাড়া খেলে আরেক রকম কাজ করে, ঠিক আছে। আর ফসফেট বেড়ে গেলে বডিতে ঝিনঝিন, তারপরে মাসেল ক্র্যাম্প, বিশেষ করে হাত পা চাবানো কামড়ানো, এবং বেশি অতিরিক্ত হয়ে গেলে তোমার সিজারের মানে হাত কাঁপুনি ইয়ে করে। আর কি বলে, এই ফসফেট বাইন্ডার্স গুলা, এই যে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল, অ্যালুমিনিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অ্যাসিটেট, সিভিলামের এই ড্রাগগুলা যদি খাবারের সাথে খাওয়া হয়, আই রিপিট, এই যে এই ড্রাগগুলো ফসফেট বাইন্ডার্স, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল, অ্যালুমিনিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অ্যাসিটেট, সিভিলামের, এই ড্রাগগুলো এইভাবে মনে রাখবা ফসফেট বাইন্ডার্স হিসেবে। এগুলা তো মোস্ট জিনিস, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর একটা মনে হয় সিভিলামের, এই দুইটা বেশি আসে না, পারে না এই দুইটা দিয়ে নাকি? হ্যাঁ সিভিলামেরটা ভাইয়া, আমার এই মনে যে আছে, ক্যালসিয়াম অ্যাসিড। অ্যাসিডেটটাও আসে, হ্যাঁ ক্যালসিয়াম অ্যাসিডেটটাও আসে। আমি বলবো যে তিনটা চারটাই মুখস্থ করবো, এই চারটাই, এটা ফসফেট বাইন্ডার হিসেবে একটা বাদ দিতে রাখো না, এই চারটাই মুখস্থ রাখবো এজ এ ফসফেট বাইন্ডার হিসেবে। এরা খাবারের সাথে খেলে কি হয়, খাবারের সাথে খেলে হয়, খাবারের যে ফসফেট থাকে এটা সরাসরি ইন্টেস্টাইনে যাওয়ার সাথে সাথে এই ড্রাগগুলা ওখানে বাইন্ড করে ফেলে, বাইন্ড করে স্টুলের মাধ্যমে বের করে নিয়ে আসে। আর যদি তুমি এই ড্রাগগুলা খালি পেটে দাও তাহলে অ্যান্টাসিড হিসেবে কাজ করে। ফসফেট বাইন্ডার্স কিভাবে কাজ করে, ইট হেল্পস টু বাইন্ড ফসফরাস ইন দি ইনজেস্টেড ফুড ইন দি ইন্টেস্টাইন এন্ড অ্যালাউড ইট টু বি এলিমিনেটেড থ্রু স্টুল। ফসফেট বাইন্ডার্স ইন্ডিকেশনস কোথায়, রেনাল ফেলিওর এবং অ্যাজ অ্যান্টাসিড। রেনাল ফেলিওর অলরেডি আমরা পড়তেছি, রেনাল ফেলিওরে কাজ করে কখন, যখন উইথ ফুড, রেনাল ফেলিওরে কাজ করে হলো উইথ ফুড অ্যাজ এন ফসফেট বাইন্ডার্স। আর যখন এমটি স্টোমাক বা খালি পেটে খেলে এটা অ্যাজ এন অ্যান্টাসিড হিসেবে কাজ করে। ইম্পর্টেন্ট কোশ্চেন আসে বারবার। একবার একটা আছে হাইপোথাইরয়েডিজম, এটা এই মুহূর্তে আর না বলছি। আরেকটা লেখো, আরেকটা জিনিস তোমরা লিখে রাখো তোমাদের বইতে, টিউমার লাইসিস সিনড্রোম, টিএলএস। এখানেও তোমার
এই ড্রাগটা ফসফেট ইন্ডাস্ট্রি মানে ব্যবহৃত হয়? টিএলএস। আরেকটা কন্ডিশনে ব্যবহার হয়, সেটা হলো টিএলএস, ফসফেট বাইন্ডার্স। ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা বলবো এখন, বেশি পড়লে পেজ শেষই করতে পারবো না। এগুলা এই যা বলতেছে এগুলো সবই কোশ্চেনে বাবা, কোনো মিস নেই এগুলা। যেটা মুখে বললাম এটাই স্লাইডে আছে এখন, যে অ্যালুমিনিয়াম কন্টেইনিং অ্যান্টাসিডস আর ইউজড অ্যাজ ফসফেট বাইন্ডার্স অ্যান্ড অলসো অ্যাজ অ্যান্টাসিডস, লাইক কি when used for phosphate binding purpose give with meals like hypothyroidism, renal failure, etc. আর অ্যান্টাসিড হিসেবে খেলে given 1 to 2 hours after meals বা এমটি স্টমাক, সোজা কথা, এমটি স্টমাক বা 1 to 2 hours after meals, এভাবে দিলে তোমার অ্যাজ এন অ্যান্টাসিড হিসেবে কাজ করে। আর এই লাইনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে তোমার অ্যাডমিনিস্টার উইথ মিলস ফর বেস্ট রেজাল্টস। কেন কেন অ্যাডমিনিস্টার উইথ মিলস ফর বেস্ট রেজাল্টস? কারণ অ্যাজ এন ফসফেট বাইন্ডার্স। কি বলবো, কারেন্ট আল্লাহ জানে, বন্ধ তো করবে না, বন্ধ করে দিবে কারেন্ট। ও আচ্ছা, শুনো, আমাদের এক গলি পরেই আগুন লাগছে, কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, ধরে নিও যে আমাদের এখান থেকে বন্ধ করছে। হুম, আচ্ছা, তারপরে যতটুকু আছে সময়, কি বলে, সেপারেট ফ্রম আদার মেডিকেশন অ্যাবজর্পশন ক্যান বি এফেক্টেড, ইয়েস। এই ড্রাগগুলা খাওয়ার সময় অন্যান্য মেডিকেশন থেকে আলাদা করে, আলাদাই রাখতে হয়, যাতে করে অ্যাবজর্পশনে কোনো প্রবলেম না হয়। কেন? কারণটা দেখো, তোমার অন্যান্য ড্রাগগুলোও তো অ্যাবজর্পশন হয়, তাই না? তো ওই ড্রাগগুলোর সাথেও যদি এটা খাওয়া হয়, তখন দেখা যায় যে ওই ড্রাগগুলোর ফাংশনও কমায় দিতে পারে, এটা অ্যাবজর্ব করে ফেলতে পারে এই ড্রাগগুলো। These drugs can cause constipation, administer to softeners and laxatives. বুঝছো? এই ছিল হাই মানে ফসফেট বাইন্ডার্স রিলেটেড কথা। আর কিছু আছে মনে হয় না এখানে, না আর নেই। চলো আমরা একটা ব্রেক নেই, তারপরে